দেখ আজকে 62 মানে এমসিকিউ নাম্বার 66 থেকে স্টার্ট করবো। 65 অব্দি হয়ে গেছিল, আজকে আমরা 66 থেকে স্টার্ট করবো। বলেছে ম্যানেজমেন্ট কথাটা এসছে কোথা থেকে, পড়েছিলাম। ম্যানেজমেন্ট কথাটা এসছে ফরাসি থেকে। ঠিক আছে, ম্যানেজমেন্ট কথাটা এসছে কোথা থেকে, ফরাসি থেকে। তবে ব্যবস্থাপনা মানুষকে ড্যাশ ও উদ্বুদ্ধ করার কৌশল। ব্যবস্থাপনা মানুষকে উদ্দীপনা ও উদ্বুদ্ধ করার কৌশল। 67টা হবে তোর ডি। দাঁড়া, 1 মিনিট দেখে নি। ব্যবস্থাপনা হলো মানুষকে কি করার কৌশল, বলছে ড্যাশ ও উদ্বুদ্ধ করার কৌশল। ব্যবস্থাপনা হলো মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল। পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল, পরিচালনা নেই, পরিচালনা। বলছে শিল্প প্রতিষ্ঠানের কার্যকারিতা ও শ্রীবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানে, মানে কোনো একটা কোম্পানির কার্যকারিতা, তার শ্রীবৃদ্ধি মানে উন্নয়ন নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কিসের উপর, উৎপাদিকা শক্তির উপর, সেই প্রতিষ্ঠানের উৎপাদিকা শক্তির উপর। কোনো দেশের অর্থনৈতিক উন্নতি, কোনো দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সেই দেশ কত দ্রুত সুদক্ষ ট্যাক্স তৈরি করতে পারে। মানে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভর করে সেই দেশ কত তাড়াতাড়ি সুদক্ষ ব্যবস্থাপক তৈরি করতে পারে। এটা আগেই ছিল, ব্যবস্থাপনা মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল। ঠিক আছে, ব্যবস্থাপনা মানুষকে পরিচালনা ও উদ্বুদ্ধ করার কৌশল, এখানে কৌশল তো বলেনি, বলি কলা কৌশল, ওটাই হবে। বলছে পৃথিবীর উন্নত দেশগুলি, উন্নত বলছে পৃথিবীর উন্নতশীল দেশগুলির বিশাল শিল্প উন্নতির মূল্যে রয়েছে সে দেশের উন্নত ব্যবস্থাপনা। ঠিক আছে, ব্যবস্থাপনার প্রয়োগ কোথায় দেখা যায়, আগের দিনই বলেছিলাম। ব্যবস্থাপনার প্রয়োগ কোথায় দেখা যায়, ব্যবস্থা না কোথায় প্রয়োগ হয়, ব্যবস্থাপনা সব জায়গায় প্রয়োগ করা যায়, ম্যানেজমেন্ট সব জায়গায় ইউজ করা যায়, তাই হবে সার্বজনীন। 72টা এ হবে। 73 নম্বর, ব্যবস্থাপনা হলো একটি কি প্রক্রিয়া, কি ধরনের সার্বজনীন প্রক্রিয়া। ব্যবস্থাপনা হচ্ছে গতিশীল, ব্যবস্থাপনা গতিশীল সার্বজনীন প্রক্রিয়া। 74 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বিভিন্নতার মধ্যে ড্যাশ সৃষ্টি করাই হলো ব্যবস্থাপনার মূল মন্ত্র। বিভিন্নতার মধ্যে ড্যাশ সৃষ্টি করাই হলো ব্যবস্থাপনার মূল মন্ত্র। বিভিন্নতার মধ্যে কি সৃষ্টি করা ব্যবস্থাপনার মূল মন্ত্র, একতা সৃষ্টি করা, একতা সৃষ্টি করা ব্যবস্থাপনার মূল মন্ত্র। 74-এরটা হবে এ। 75-টা সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন, ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, তাই তো, কলা ও বিজ্ঞান। দেখ কোথায় আছে সিটটা, 75-এরটা হবে সি। 76, ড্যাশ উদ্দেশ্য ও নীতি তত্ত্বাবধায়ক হিসেবে উদ্দেশ্য ও নীতিকে উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে। তো একদম সোজা কোশ্চেন দিচ্ছে, মানে কি আগের ক্লাসে পড়েছিলাম, ড্যাশ উদ্দেশ্য ও নীতি তত্ত্বাবধায়ক হিসেবে। ঠিক আছে, মানে কোন জিনিসটা উদ্দেশ্য ও নীতি তত্ত্বাবধায়ক হিসেবে। ঠিক আছে, উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে, উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে, এটা হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি করে, উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে। আগের দিন বলেছিলাম ওই যে তার ব্যবস্থাপনার প্রশাসনের যে পার্থক্য লেখা ছিল, ওখানে প্রথম পয়েন্টে লেখা ছিল কি, দেখ ব্যবস্থাপনা কি করে, ঠিক আছে, ব্যবস্থাপনা উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে, দেখ লেখা ছিল। প্রশাসনের অবস্থানের পার্থক্যতে কি লেখা ছিল, প্রথম পয়েন্ট লেখা ছিল না, এটা কি করে, ব্যবস্থাপনা উদ্দেশ্য ও নীতিকে কি করে কার্যে রূপায়িত, এটা তাই বলেছে।
কে বলছে, কে ব্যবস্থাপনা মানে উদ্দেশ্য ও নীতিকে কার্যে রূপায়িত করে, কে ব্যবস্থাপনা। কত নম্বর পয়েন্ট চলছিল? তাহলে এটা হবে ব্যবস্থাপনা। বলছে ব্যবস্থাপনা পরিচালক, আগেই বলেছিলাম ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করে? তিনটে স্তর, একটা উচ্চ স্তর, একটা মধ্য স্তর, আর একটা নিম্ন স্তর। ঠিক আছে, ব্যবস্থাপক পরিচালক ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করে। আর বলেছে ৭৮ নম্বরটা বলেছে ফোরম্যান এবং পরিদর্শকরা, ফোরম্যান এবং পরিদর্শকরা ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করে? ফোরম্যান এবং পরিদর্শকরা ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করে? যেমন এই কোশ্চেনটা কি ছিল, ব্যবস্থাপক পরিচালক কোন স্তরে অবস্থান করে? দেখ এখন আগে বললাম না আগের কোশ্চেনটা, এই যে ব্যবস্থাপক পরিচালক কোথায় অবস্থান করে? শীর্ষ স্তরে মানে উচ্চ স্তরে। আর এখন কোশ্চেনটা কি বলেছে দেখ, এখন কোশ্চেনটা বলেছে হচ্ছে ফোরম্যান এবং পরিদর্শকরা কোথায় অবস্থান করে? ফোরম্যান এবং পরিদর্শকরা, এই ফোরম্যান, ফোরম্যান থাকে নিম্ন স্তরে, ঠিক আছে? বলছে ফোরম্যান এবং পরিদর্শকরা কোথায় অবস্থান করে? নিম্ন স্তরে অবস্থান করে। বুঝে গেল? এবার তো বললাম না ফোরম্যান, এই যে ফোরম্যান পরিদর্শকরা কোথায় অবস্থান করে? নিম্ন স্তরে অবস্থান। এটা দাগ দিয়ে কারেক্ট আনসার নিম্ন স্তরে। আগে ছিল ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো, ৭৯ নম্বরটা বলেছে ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো মানে প্রতিষ্ঠানগত উদ্দেশ্য। ব্যবস্থাপনার তো উদ্দেশ্য তিনটে উদ্দেশ্য হয় না, তো ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগত উদ্দেশ্যটা কি? এর মধ্যে কোন উদ্দেশ্যটা প্রতিষ্ঠানগত উদ্দেশ্যের মধ্যে পড়ে? একটা সুনাম বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, অপচয় রোধ, সার্বজনীন প্রয়োগ। তো ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানগত উদ্দেশ্য যে সুনাম বৃদ্ধি, সুনাম বৃদ্ধি হচ্ছে ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগত উদ্দেশ্য। এই দেখ, দেখিয়ে দিচ্ছি, পড়িয়েছিলাম এগুলো। এই ব্যবস্থাপনার তিনটে উদ্দেশ্য হয়, একটা প্রতিষ্ঠানগত উদ্দেশ্য হয়, একটা ব্যক্তিগত উদ্দেশ্য হয়, একটা সামাজিক উদ্দেশ্য। তার মানে এখান থেকে পড়ে বুঝতে পারবি যে সুনাম বৃদ্ধি এটা যে প্রতিষ্ঠানগত উদ্দেশ্য, নেতৃত্ব সৃষ্টি, ঠিক আছে, অপচয় রোধ, সার্বজনীন প্রয়োগ, এইগুলো প্রতিষ্ঠানগত উদ্দেশ্যের মধ্যে পড়ে না। দেখ প্রতিষ্ঠানগত উদ্দেশ্য মধ্যে কি কি ছিল, একটা ছিল উৎপাদনশীলতা বৃদ্ধি, একটা ছিল জীবনী শক্তি সঞ্চার করা, এই দেখ সুনাম বৃদ্ধি, দেখেছিস? তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগত উদ্দেশ্য হল সুনাম বৃদ্ধি। ৮০ নম্বর, বৃত্তিমূলক সেবা কর্মকে কি বলা হয়? পেশা বলা হয়। বৃত্তিমূলক সেবা কর্মকে কি বলা হয়? পেশা বলা হয়। এবার বলে যে হাসপাতালে মাইনায় মানে যারা হাসপাতালে, যে সমস্ত ডাক্তাররা হাসপাতালে মাইনায় চাকরি করে, মাইনা 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 পায়, হাসপাতালে যখন ডাক্তাররা মাইনা পায় তারা কোন গায়ে যুক্ত? তার পেশার সঙ্গে যুক্ত, চাকরি, ব্যবসা নাকি প্রচার? চাকরির সঙ্গে যুক্ত, চাকরি। ঠিক আছে তো? দেখবি অনেক ডাক্তার আছে যারা হাসপাতালে চাকরি করে, অনেকে অনেক, দেখ
কোনো ডাক্তার আছে যে তারা নিজেরা চেম্বার খুলে বসে, সেটা পেশা। যারা চেম্বার খুলে বসে তারা পেশার মধ্যে পড়ে, ঠিক আছে? আর যারা ডাক্তার ডিউটি করতে যায়, ডাক্তারের ডিউটি বা সরকারি হাসপাতালে ডাক্তার যেগুলো হয়, সেটা কিন্তু চাকরির মধ্যে পড়ে, চাকরি, ঠিক আছে? সেটা চাকরি। যেটা স্যালারিড বলেছে। ৮২ নম্বর ড্যাশ প্রতিষ্ঠানের শীর্ষে থেকে, ঠিক আছে তো? উদ্দেশ্য, নীতি নির্ধারণ ও সাংগঠনিক কাঠামো স্থির করে। মানে কি বল? কে ব্যবস্থাপনার শীর্ষে থেকে ব্যবস্থাপনা উদ্দেশ্য, নীতি এইগুলো সব তৈরি করবে? প্রশাসন প্রতিষ্ঠানের শীর্ষে থেকে উদ্দেশ্য, নীতি নির্ধারণ ও সাংগঠনিক কাঠামো স্থির করে। প্রশাসন হবে কারেক্ট আনসার। ৮৩ নম্বর প্রশাসনের কাজ মূলত কি করা? পরিচালনা করা, নাকি শাসন করা, নাকি বিপণন করা, নাকি পরিকল্পনা করা? প্রশাসনের কাজ করা, শাসন করা। ৮৩ টা হবে বি। ৮৪ কোন কাজ করার আগে কাজের পদ্ধতি উপকরণ সম্পর্কে সুসংবদ্ধ চিন্তাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। কোন কাজ করার আগে কাজের পদ্ধতি ও উপকরণ সম্পর্কে সুসংবদ্ধ চিন্তাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। ৮৪ টা হবে বি। ৮৫ সমন্বয় কার্য দ্বারা প্রতিষ্ঠানে কি স্থাপন করা যায়? সমন্বয় কার্য দ্বারা প্রতিষ্ঠানে কি স্থাপন করা যায়? ঐক্য ও সংহতি, মানে কোঅর্ডিনেশন দ্বারা কি করা যায়? ঐক্য ও সংহতি তৈরি করা যায়। ৮৫ টা হবে তোর সি। বলছে কারবারের ভিত্তি হলো সার্বিক, মানে মানে কারবারের ভিত্তিটা কি? কারবারের ভিত্তি হলো সার্বিক সংগঠন। কারবারের ভিত্তি হলো কি? সার্বিক সংগঠন। ঠিক আছে? কারবারের ভিত্তিটা কি? সার্বিক সংগঠন। বলছে কি ড্যাশের মাধ্যমে কর্মচারীদের পদোন্নতি বা অবসর গ্রহণ করানো হয়ে থাকে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে কর্মচারীদের পদোন্নতি, মানে ধর প্রমোশন দেওয়া হবে বা রিটায়ার করানো হবে, কিসের মাধ্যমে? কর্মী নিয়োগের মাধ্যমে, কর্মী নিয়ন্ত্রণের মাধ্যমে, ঠিক আছে তো? তারপর কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে, কর্মী অনুসরণের মাধ্যমে, কর্মী নিয়োগ। কর্মী নিয়োগ পদ্ধতির মাধ্যমে কর্মীদের প্রমোশন করা হয়, কর্মীদের তোর অবসর মানে রিটায়ার করানো হয় কর্মী নিয়োগের মাধ্যমে। কর্মী পদ পূরণ কি ব্যবস্থাপনার একটি কি? ব্যবস্থাপনার কি কাজ? কর্মী পদ পূরণ ব্যবস্থাপনার একটি নির্দেশদানের কাজ, কার্যনির্বাহী কাজ, পরিকল্পনা ভিত্তিক কাজ, অনুপ্রেরণার কাজ। এটা হচ্ছে কর্মী পদ পূরণ হলো ব্যবস্থাপনার একটা কি? একটা কাজ। কি ধরনের কাজ? এটা হচ্ছে কার্যনির্বাহী কাজ, কার্যনির্বাহী কাজ। কর্মীদের কাজে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাকে কি বলা হয়? অনুপ্রেরণা। অনুপ্রেরণা আছে? হ্যাঁ, এই অনুপ্রেরণা। ৮৯টা ডি হবে। ড্যাশ হলো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজের একতা বিধানের ভিত্তিতে সমষ্টিগত প্রচেষ্টা সুশৃঙ্খল ব্যবস্থা। দেখ দেখে নে ভাবার চেষ্টা কর কোনটা হতে পারে। আগের দিন বলেছিলাম এখানে দেখ ৪ টে পয়েন্ট বলেছে, একটা নির্দেশদান, একটা নিয়ন্ত্রণ, একটা সংযোজন আর একটা ভারসাম্য। বলছে এইটার মধ্যে ৪ টের মধ্যে কোনটা হলো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য, একটা নরমাল উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সাধন করার জন্য কাজের একতা বিধান, কাজটার একতা থাকবে, একতা। ঠিক আছে? একতা বিধানের সমষ্টিগত প্রচেষ্টা সুশৃঙ্খল। দেখ সংযোজন হচ্ছে, সংযোজন কথাটার মধ্যেই সংযোজন যখনই বলবে ওর মধ্যে একতা হয়, সংযোজনের মধ্যে কি হবে? একতা তৈরি হয়, একতা। তো এটা হতে পারে সংযোজন হবে, এটা সংযোজন হবে। ৯১ ড্যাশ কর্মীদের মধ্যে বিরোধের অবসান ঘটাতে সাহায্য করে। কে কর্মীদের মধ্যে বিরোধের অবসান ঘটাতে সাহায্য করে? কোন রকমের কোন বিরোধ হলে তার অবসান ঘটাতে সাহায্য করবে কে? তো ৯১ টা কি হবে? সংযোজন। কোন বিরোধ হলে তাদের অবসান ঘটাবে। সংযোজন কর্মীদের মধ্যে বিরোধের অবসান ঘটাতে সাহায্য করে। ৯২ টা কি বলে? দেখ ৯২ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে? কারবারের কর্মপদ্ধতি ও চিন্তাধারার মধ্যে ড্যাশ একটি যোগসূত্র সৃষ্টি করে। যোগসূত্র মানে সংযোজন। সংযোজন হচ্ছে যোগসূত্র রক্ষা করে।
92টা, তাই তো? এবার কি হচ্ছে, স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করা। ঠিক আছে, স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করো। দেখ কি বলেছে এখানে, এক একটা করে আমাদের পড়তে হবে। বলছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্মদাতা, আগেই বলেছি বৈজ্ঞানিক জন্মদাতাকে এফ.ডব্লিউ. টেলর। তাহলে একেরটা হবে কি সি, সাধারণ ব্যবস্থার আদিগণিক এটা কি হেনরি ফেয়ার। তাহলে দুয়েরটা হবে এ। ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, আবার শুধু বিজ্ঞান, ব্যবস্থাপনা শুধু কলাও নয়, শুধু বিজ্ঞানও নয়, দুটোর সংমিশ্রণ। এই উক্তিটি কে করেছিল, এই উক্তিটি কে করেছিল? এইগুলো দেখ, অ্যান্সার দুটোর মধ্যেই হবে, হয় মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় নাই লরেন্স লরেন লরেন্স। এই কথাটা বলেছিল মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। কি বললাম, ব্যবস্থাপনা শুধু কলাও নয় আবার বিজ্ঞানও নয়, দুটোর মধ্যে সংমিশ্রণ। দেখে দিচ্ছি বইতে, এগুলো একবার দেখে রাখলে খুব সুবিধা হবে। ব্যবস্থাপনা কলাও নয় আবার বিজ্ঞানও নয়, ঠিক আছে? ব্যবস্থাপনা কলাও নয় আবার বিজ্ঞানও নয়, ব্যবস্থাপনা এই দুটোর মধ্যে সংমিশ্রণ, এটা বলেছিল মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এই দেখ, এন.এ. অ্যালেন কি বলেছিল, এন.এ. অ্যালেন বলেছিল ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের মধ্যে, কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, এটা হচ্ছে এন.এ. অ্যালেন বলেছিল। আচ্ছা, লরেন্স বলেছিল, লরেন্স লরেন লরেন্স কি বলেছে বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখে, এগুলো যে পয়েন্ট গুলো বলছে এগুলো মানে বইয়ের মধ্যে পেন্সিলে দাগ দিয়ে রাখে, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। লরেন্স লরেন লরেন্স কি বলেছিল, ব্যবস্থাপনা হলো প্রাচীনতম কলা ও নবীনতম বিজ্ঞান। ঠিক আছে তো? তাহলে দাগ দিয়ে যে কথাগুলো দাগ দিতে বললাম বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দিয়ে, এই যে কি বললাম, লরেন লরেন্স কি বলেছিল, ব্যবস্থাপনার প্রাচীনতম কলা নবীনতম বিজ্ঞান। বলো পেজ নম্বরটা। এখানে এটা রাখতে, এই যে এল.এ. অ্যালেন কি বলেছিল, এটা রাখতে দিচ্ছি দেখ। এল.এ. অ্যালেন বলেছিল ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, ব্যবস্থা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, এটা রাখতে ইম্পর্টেন্ট লাইন। তারপর এখানে এইটা রাখতে, এই যে লরেন্স কি বলেছিল, ব্যবস্থাপনা হলো প্রাচীনতম কলা নবীনতম বিজ্ঞান। এই দেখ, দেখ লাস্ট লাইনটা, লরেন্স বলেছিল কি, ব্যবস্থাপনা হলো প্রাচীনতম কলা নবীনতম বিজ্ঞান। তার আগে দেখ, এই মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় কি বলেছিল, ব্যবস্থাপনা, কি লিখেছিল বল, ব্যবস্থাপনা শুধু কলা নয়, তাই তো? আবার শুধু বিজ্ঞানও একদিকে নয়, এই দুয়ের সংমিশ্রণ, তাই তো বলেছিল বলেছিল ব্যবস্থাপনা শুধু কলা নয় আবার শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানও একদিকে নয়, এটা হলো এই দুয়ের সংমিশ্রণ, তাই তো? বলছি ব্যবস্থা শুধু কলাও নয় আবার শুধু বিজ্ঞানও নয়, এই দুয়ের সংমিশ্রণ, কিন্তু কে করেছিল, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। লাস্টেরটা ব্যবস্থাপনা প্রাচীনতম কলা নবীনতম বিজ্ঞান, এই উক্তিটি কে করেছে, চারেরটা লরেন্স। বুঝলে? এখান দিয়ে উক্তিগুলো বুঝতে পারলাম। এবার 94 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, এটা হচ্ছে ব্যবস্থাপনার যে উদ্দেশ্যগুলো বললাম না, সেই উদ্দেশ্য। তো এখানে কি কি উদ্দেশ্য দিয়েছে, সামাজিক উদ্দেশ্য দিয়েছে, ঠিক আছে তো? ব্যক্তিগত উদ্দেশ্য দিয়েছে, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য দিয়েছে, সাধারণ উদ্দেশ্য দিয়েছে, ঠিক আছে তো? তো এইগুলো এক একটা করে তোকে
করতে হবে। তারপর আমরা ওখান দিয়ে দেখিয়েছি ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি ছিল। বলছে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এটা কি? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। ঠিক আছে, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। এক একটা হয়ে গেল সি। ঠিক আছে তো। তারপর নিয়ন্ত্রণ শক্তি। নিয়ন্ত্রণ শক্তিটা কি? এটা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য। কি বললাম? এটা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য। তারপর বলছে তোর ব্যবস্থাপনার সার্বজনীন প্রয়োগ। এটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য। ঠিক আছে তো। তিনেরটা হবে এই, আর চারেরটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল করা। এটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য। চারেরটা হবে এই। তো দেখ, ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো পড়ানো ছিল। এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখ, ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো চলে আসে। কি বলেছিল? ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য উৎপাদনশীলতা বৃদ্ধি ছিল ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। দেখ, এই দেখ, উৎপাদনশীলতা বৃদ্ধি। দেখ, উৎপাদনশীলতা বৃদ্ধি ব্যবস্থাপনার কি উদ্দেশ্য? প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। দেখ, এক একটা সি হয়েছে। এবার নিয়ন্ত্রণ শক্তি কি বলেছিলাম? যে ব্যক্তিগত উদ্দেশ্য। নিয়ন্ত্রণ শক্তি দেখ, এই দেখ, ব্যক্তিগত উদ্দেশ্য মধ্যে কি ছিল? নিয়ন্ত্রণ শক্তি ছিল। ঠিক আছে তো। তারপর কি বলেছিল? ব্যবস্থাপনার সার্বজনীন প্রয়োগ। এটা কি বলেছিলাম? সামাজিক উদ্দেশ্য। এই দেখ, ব্যবস্থা সার্বজনীন প্রয়োগ সামাজিক উদ্দেশ্য। বোঝা গেল তো? এই পয়েন্ট গুলো ছিল। তাহলে এটা দাগ দিয়ে দিবি বইয়ের মধ্যে, কোনটা কোন উদ্দেশ্য দাগ দিলে সুবিধা হবে। তাহলে অ্যান্সারটা হবে বি, অ্যান্সারটা হবে কারেক্ট। 95 নম্বর কোশ্চেন, বিশেষ জ্ঞান যে কার বৈশিষ্ট্য? বিশেষ জ্ঞান কার বৈশিষ্ট্য? পেশার বৈশিষ্ট্য বিশেষ জ্ঞান। তাহলে এক একটা হবে ডি। সুষ্ঠু পরিচালনায় সাহায্য করে। ঠিক আছে, সুষ্ঠু পরিচালনায় সাহায্য করে কে? এখানে তোকে বলতে হবে সুষ্ঠু পরিচালনায় সাহায্য করে কে? পরিকল্পনা। মানে পরিকল্পনার যে বৈশিষ্ট্য ছিল, পরিকল্পনা বৈশিষ্ট্যের একটা পয়েন্ট হচ্ছে সুষ্ঠু পরিচালনায় সাহায্য করা। ঠিক আছে তো। এটা পরিকল্পনা। তোর যদি প্ল্যানিং ভালো থাকে তাহলে তুই পরিচালনা করতে পারবি ঠিকঠাক করে। এটা পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দুয়েরটা হবে এ। বলছে যন্ত্রপাতি ও শ্রমের উপযুক্ত ব্যবহার করা। এটা হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য। ঠিক আছে, তিনেরটা হবে বি। আর চারেরটা কর্মীদের প্রেরণা দেওয়া। ঠিক আছে, কর্মীদের প্রেরণা দেওয়া কি হবে? এটা নির্দেশ দানের বৈশিষ্ট্য। চারেরটা হবে সি। কোন অ্যান্সারটা হতে পারে? দেখ, একেরটা ডি, দুয়েরটা এ, তিনেরটা বি, আর চারেরটা সি। এটা হতে পারে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। বলছে যোগসূত্র রক্ষা করা। জানিস তো? দেখ, আমি প্রথম পয়েন্টে পড়ি। যোগসূত্র রক্ষা করা কোনটা? সংযোজন। তাহলে দুয়েরটা কি হয়? সি। ঠিক আছে তো। এবার এবার পর বাকিগুলো পর। এটা তো সোজা, এইগুলোর মধ্যে এটা ধরে ফেলা গেল বড় আকারের কর্ম প্রক্রিয়া। তাহলে কোনটাকে বড় আকারের কর্ম প্রক্রিয়া বলা হয়? ঠিক আছে, বড় আকারের কর্ম প্রক্রিয়া কি? এটা হবে ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে একটা বড় আকারের কর্ম প্রক্রিয়া। তাহলে একেরটা হবে বি। এবার তিনেরটা সম্পাদিত কাজের মূল্যায়ন করা। হ্যাঁ, তুই যে কাজটা সম্পাদন করবি সেই কাজের মূল্যায়ন করবি। এটা হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্বের মধ্যে পড়ে। তিনেরটা এই। এবং লাস্ট বলছে ব্যবস্থাপনার সুসংগঠিত কাঠামো সৃষ্টি করে সংগঠনের গুরুত্ব। ঠিক আছে তো। তাহলে কোন অ্যান্সারটা আসছে? দেখ এখানে 96 এর কোন অ্যান্সারটা আসছে এখানে? এখানে আসছে তোর এ। প্রথম অ্যান্সারটা 96টা হবে এ। প্রথম অ্যান্সারটা আসছে। এবার কিছু বিষয় বলেছে, বিষয়বস্তু কার বিষয়বস্তু এগুলো হবে। তো এক একটা করে দেখ, ভাবার চেষ্টা কর কোন অ্যান্সারটা হতে পারে। বলছে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ কে করে?
প্রশাসন, তাই তো? তো দেখ, প্রশাসনের মানে প্রতিষ্ঠানের নীতিকে নির্ধারণ করে। এটা বলেছিলাম ওই ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য যদি পড়িস ওখানে লেখা ছিল প্রতিষ্ঠানের নীতিকে নির্ধারণ করবে। দেখ, ব্যবস্থাপনা কি করে? বাস্তবে রূপদান করে। আর প্রশাসন কি করে? নীতি নির্ধারণ করবে, নীতিটা নির্ধারণ করবে। তাহলে একেরটা হবে সি, একেরটা হবে সি। তারপর নীতিকে কার্যে রূপায়িত কি করে? এবার তো কোনো কার্যে রূপায়ণ কে দেবে? ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা। তাহলে দুয়েরটা হবে বি। কে কবে কোথায় কিভাবে কাজ সম্পাদন করবে তার অগ্রিম সিদ্ধান্ত কে দেয়? ঠিক আছে? তার মানে বলতে পারবি পরিকল্পনা, পরিকল্পনা প্ল্যানিং কি করে? কে কাজ করবে, কবে করবে, কোথায় করবে, কিভাবে করবে তার আগে থেকে যে সিদ্ধান্ত দেয় সেটা হচ্ছে পরিকল্পনা। তাহলে তিনেরটা হচ্ছে বি। আর লাস্ট চার একটাই পড়ে থাকলে ওটা এ হবে। ওই যোগ্য নেতৃত্বের দ্বারা অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শন করে কে? নির্দেশ দ্বার। তাহলে চারেরটা হবে এ। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে? বিটা হচ্ছে, দেখ সিডিবিএ, সিডিবি এটা হচ্ছে বিটা হচ্ছে 98 কোশ্চেন। ওই এটা মানে কি বলতো কিছু উদাহরণ দিয়েছে, বলছে বলো কোনটা ব্যবস্থাপনা স্তর, ব্যবস্থাপনা স্তর গুলো বলেছে। ফোরম্যান, যেটা আগে বললাম কি ফোরম্যান ব্যবস্থাপনা নিম্ন স্তর বলেছিলাম। তার মানে তিনেরটা কি হচ্ছে? ডি। তিনেরটা হচ্ছে ডি। তার হচ্ছে প্রতিষ্ঠানের মুখ্য কার্যনির্বাহ, প্রতিষ্ঠানের মুখ্য কার্যনির্বাহক, প্রতিষ্ঠানের মুখ্য কার্যনির্বাহক এটাকে ব্যবস্থাপনার শীর্ষ স্তরের মধ্যে পড়ে। মুখ্য কার্যনির্বাহক তাকে লেখা ছিল। এবার বলছে মুখ্য ইঞ্জিনিয়ার, মুখ্য ইঞ্জিনিয়ার কার মধ্যে পড়বে? দেখ, মুখ্য ইঞ্জিনিয়ার মধ্যে কোনটা হতে পারে? মুখ্য ইঞ্জিনিয়ার হচ্ছে ব্যবস্থাপনার মধ্যস্তরে পড়ে। ঠিক আছে, দু একটা হবে এ। আর তাহলে হয়ে গেল এ, হয়ে গেল বি। বলছে কারবারি, কারবারি তো কোনো স্তর নেই। ব্যবস্থাপনা তিনটে স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। কারবারি কোনো স্তরের মধ্যেই ছিল না। তার মানে এটা কি হবে? এটা বি হবে। তাহলে কোন অ্যান্সারটা আসছে? দেখ 98 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কোনটা আসছে? এ আসছে, এ। 99 নম্বর কোশ্চেনের অ্যান্সার প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নির্ধারণ, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নির্ধারণ করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা। ঠিক আছে, এটা কোন ব্যবস্থাপকের কাজ ছিল? ঠিক আছে, আচ্ছা। তো ব্যবস্থাপকের কাজগুলো আবার একটু তোকে দেখিয়ে দিই, মানে যেখানে পড়ানো ছিল না ওখানে একটু দেখতে হবে যে ব্যবস্থাপক উচ্চ স্তর ও উচ্চ স্তরের মানে টপ লেভেলের কাজ কি ছিল, মিডিল লেভেলের কাজ কি ছিল, আর হচ্ছে লোয়ার লেভেলের কাজ কি ছিল। ঠিক আছে, তো ওটা একটু পড়িয়ে দিই তাহলে খুব সুবিধা হবে আর। এটা কত? 99 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলছে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নির্ধারণ করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা। এটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজ, উচ্চ স্তর ব্যবস্থাপকের কাজ। দেখ, উচ্চ স্তর ব্যবস্থাপকের কাজ কি ছিল? প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নির্ধারণ করা, ডাক দিয়ে লাগে পয়েন্টটা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা। ঠিক আছে, এটা হচ্ছে ধর উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাজ, প্রথম পয়েন্টটা হয়ে গেল। তাহলে একেরটা কি হলো? বি। তারপর প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করা, মানে আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করা, কর্মসূচি প্রণয়ন করা, এটা হবে মধ্যস্তরের ব্যবস্থাপকদের কাজ। দেখ, এটা লেখা ছিল মধ্যস্তরের ব্যবস্থাপক কাজ। দেখ কি লেখা ছিল? প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করা, এটা হচ্ছে কাদের কাজ বললাম? এটা হচ্ছে মধ্যস্তর ব্যবস্থাপকের কাজ। এগুলো পয়েন্টের মধ্যে দাগ দে এই পয়েন্ট গুলো, তাহলে পরে পড়তে খুব সুবিধা হবে। দুয়েরটা হবে ডি। তিনেরটা বলছে নিজ নিজ শাখার কর্মীদের কার্যক্রম রূপায়ণের পরিকল্পনা করে কে? নিম্ন স্তর ব্যবস্থাপকের কাজ। দেখ, নিম্ন স্তর ব্যবস্থাপক কাজের মধ্যে এটাই পড়েছিল, এই যে নিজ নিজ শাখার কার্যক্রম রূপায়ণের পরিকল্পনা করা।
আর সমগ্র পরিকল্পনা রূপায়ণ করা কার কাজ? সমগ্র পরিকল্পনা ব্যবস্থাপনার কাজ। তাহলে 4 হবে কি সি। ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে, তার মানে নরমাল এমসিকিউ করালাম, শূন্যস্থান পূরণ করালাম, আর ম্যাচিং গুলো করালাম। এবার কোনো বিবৃতি সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত কর। বলছে উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়া কোনো সংগঠন, তা সে বাণিজ্যিক হোক বা স্বেচ্ছাসেবী যাই হোক না কেন, সফল হতে পারে না। কেন? কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে ব্যবস্থাপনা একটা সার্বজনীন প্রক্রিয়া। ব্যবস্থাপনা হচ্ছে একটা সার্বজনীন প্রক্রিয়া, ঠিক আছে? তাই উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়া কোনো সংগঠন, তা সে বাণিজ্যিক হোক বা স্বেচ্ছাসেবী হোক যাই হোক না কেন, সে সফল হতে পারে না। তাহলে এই 100 নম্বর কোশ্চেনে যে বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, তা স্টেটমেন্টের অরিজিনাল রিজন কোনটা হতে পারে? তাহলে এটা হবে এ, হবে এ। বিটটা কি বলেছে দেখ, মানে বিটটা কি বলছে, মানে পরের কোশ্চেনটা বলছে কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার নামই হলো ব্যবস্থাপনা, ঠিক আছে? কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার নামই হলো ব্যবস্থাপনা। এর পেছনে কারণটা কি? ব্যবস্থাপনা হচ্ছে একটা কর্মভিত্তিক ধারণা। ব্যবস্থাপনা হচ্ছে একটা কর্মভিত্তিক ধারণা। 102, ব্যবস্থাপনার কার্যাবলী অত্যন্ত ব্যাপক। তাহলে এর পেছনে কারণটা কি হতে পারে? ব্যবস্থাপনার যে কাজ আছে না, ওটা অত্যন্ত ব্যাপক, ঠিক আছে? মানে বুঝতে পারছিস তো? এটা কি হতে পারে অ্যান্সারটা? ব্যবস্থাপনা কারবারি সংস্থার সম্পাদিত কার্যাবলী পরিমাপ করে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উৎপাদন উপকরণগুলি অপচয় রোধ করে। ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্দেশ্য সফল করে। ব্যবস্থাপনার কার্যাবলী অত্যন্ত ব্যাপক, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্দেশ্যকে সফল করে, এটা ব্যবস্থাপনা কার্যাবলী অত্যন্ত ব্যাপক। কারবারি সংস্থায় ব্যবস্থাপনার ভূমিকা হচ্ছে কেন্দ্রীয় ভূমিকা। ব্যবস্থাপনাকে মানুষের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে তো? তারপর এক একটা করে দেখতে হবে এগুলো। ফার্স্টের পয়েন্টটাই তো হতে পারে। কারবারি সংস্থা মানে একটা বিজনেসের ব্যবস্থাপনার ভূমিকা হচ্ছে মেইন ভূমিকা। কেন? ব্যবস্থাপনায় মানুষের মাথার সাথে তুলনা করা হয়। তো 103 এরটা এ হবে। ব্যবস্থাপনা একটি বিজ্ঞান, মানে বিবৃতি বলে যে বিজ্ঞান। আচ্ছা, ব্যবস্থাপনা কেন বিজ্ঞান বলা হয় এর কারণটা দেখতে হবে। তা কি আছে? ব্যবস্থাপনাকে কেন বিজ্ঞান বলা হয়? দেখ, যেকোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সমন্বয় প্রযোজ্য। এটাই কি, মানে দেখ, বলছে ম্যানেজমেন্টকে সায়েন্স বলা হয়। পেছনে কারণটা কি হতে পারে? তা ম্যানেজমেন্টকে সায়েন্স বলা হয়, যেকোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সমন্বয় প্রযোজ্য। এটা তো কারণ হতে পারে না। সায়েন্স কেন বলো? সায়েন্সের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এখানে সায়েন্সের কোন বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে দেখা যায়? সায়েন্সের কোন বৈশিষ্ট্য? এটা হতে পারে না। ব্যবস্থাপনা সাধারণ জ্ঞান ও প্রয়োগ করা হয়। আচ্ছা, তারপর বলেছে ব্যবস্থাপনা বিজ্ঞানের মতো একটা অগাধ জ্ঞানের ভান্ডার। আর একটা কি বলেছে? এইগুলো মানে তোকে বলতে হবে, কি বলতো, বলতে হবে বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যেও দেখা যায়, ঠিক আছে? তো বলছে ব্যবস্থাপনার নীতি নির্ধারিত হয় ধারাবাহিক পর্যবেক্ষণের পর। ব্যবস্থাপনার নীতি নির্ধারিত হয় ধারাবাহিক পর্যবেক্ষণের পর। আর বিজ্ঞানের বৈশিষ্ট্য কি হতো? বিজ্ঞান কিন্তু ধারাবাহিক পর্যবেক্ষণের পর হতো, ঠিক আছে তো? ব্যবস্থা নীতি নির্ধারিত ধারাবাহিক পর্যবেক্ষণের পর। তাই ব্যবস্থাপনায় বিজ্ঞানের সার্বজনীন প্রয়োগ দেখা যায়। তাহলে এই অ্যান্সারটা হতে পারে 104, একটা সি হতে পারে। বাকি অ্যান্সার গুলো কিন্তু একটা ম্যাচ খাচ্ছে না। ব্যবস্থাপনা একটি কলা। তাহলে কারণটা কি হতে পারে? ব্যবস্থাপনাকে যে একটা কলা বলা হয়, তার কারণটা কি? ব্যবস্থাপনা বিভিন্ন কাজে ব্যক্তিগত বিচার বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতা, দক্ষতা প্রয়োজন, যা কলারই প্রয়োগ, ঠিক আছে? তো এই অ্যান্সারটা হতে পারে। তারা বলেছে কোনো বিষয়ে বিশেষ পেশাদার হতে হলে সেই বিষয়ে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষভাবে সেই বিষয়ে জ্ঞান অর্জন না করলে দক্ষ পেশাদার হওয়া যায় না। এটাই হতে পারে, এটাই হবে। 107, প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব শীর্ষ স্তরের ব্যবস্থাপকের উপর ন্যস্ত থাকে। মানে একটা কোম্পানি সমগ্র ব্যবস্থার দায়িত্ব শীর্ষ স্তরের ব্যবস্থাপকের উপর ন্যস্ত থাকে। তাহলে কি হতে পারে এটা? বলছে বড় প্রতিষ্ঠানে পরিচালক মণ্ডলী, মুখ্য কার্য নির্বাচনী, ঠিক আছে, ও ব্যবস্থাপকদের নিয়ে শীর্ষ স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়,
ঠিক আছে, শীর্ষস্তরে ব্যবস্থাপনা করিতে হয়। এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিগণই গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে এটা হবে, কারণ এখানে বুঝতেই পারছিস শীর্ষস্তরে ব্যবস্থাপক বলেছে, শীর্ষস্তরে ব্যবস্থা এই করতে পড়লি পিন পয়েন্টটা হবে। একশো আট নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে? 108 নম্বর কোশ্চেন বলেছে ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজই হলো পরিকল্পনা করা। ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা করা, একদম ঠিক। আর প্রধান কাজও পরিকল্পনা মনে করা। এবার কারণটা কি? পরিকল্পনা ব্যবস্থাপনার কাজগুলোকে বাস্তবায়িত করে, পরিকল্পনা উপযুক্ত কর্মীদের পদোন্নতির সুযোগ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, সঠিক পরিকল্পনার মাধ্যমে কর্মীদের কাছ থেকে সঠিক কাজটি আদায় করা যায়। তাহলে পরিকল্পনার মাধ্যমে কারবারি সংস্থার উদ্দেশ্য, কর্মপদ্ধতি, বাজেট প্রণয়ন, কারবারের গতি প্রকৃতির পূর্বানুমান প্রভৃতি নির্ধারণ করা যায়। এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার বিবৃতি ও কারণ থেকে সঠিক বিকল্পটি বাছাই করা, মানে কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে এটা বলতে হবে বিবৃতি ও কারণ সত্য নাকি বিবৃতি কারণ দুটোই মিথ্যা, বিবৃতি সত্য কারণ মিথ্যা, তারপর হচ্ছে বিবৃতি মিথ্যা কারণ সত্য, এই বলতে হবে। ব্যবস্থাপনা হলো সমাজের এরকম একটা অঙ্গ, ঠিক আছে, ব্যবস্থাপনা হলো সমাজের একটা অঙ্গ যা সম্পদকে ফলপ্রসূ করার দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, তো এটা দিয়েছে বিবৃতি। আর স্টেটমেন্ট মানে কারণটা কি বলেছে? অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। ঠিক আছে, তো তো দেখ ব্যবস্থাপনা কি জিনিস, আমি বললাম ব্যবস্থাপনা কি অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। কারণটা তো পুরো সত্য, এখানে কোনো সন্দেহ নেই, কারণ সত্য। আর ব্যবস্থাপনা সমাজে একটা অঙ্গ যা সম্পদকে ফলপ্রসূ করার দায়িত্ব নিয়েছে, এটাও এটাও সত্য। তাহলে বিবৃতি ও কারণ দুটোই সত্য হবে। ১১০, একটি কারবারি প্রতিষ্ঠানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী বর্তমান। বলছে একটা কারবারি প্রতিষ্ঠানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী বর্তমান এবং প্রত্যেকের গোষ্ঠী স্বার্থ পরস্পরের বিপরীতমুখী। ঠিক আছে, তো বলছে একটা বিজনেসের বা একটা কোম্পানির, ঠিক আছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী থাকে। আচ্ছা, প্রত্যেকের গোষ্ঠী স্বার্থ পরস্পরের বিপরীতমুখী। তো এই বিবৃতিটা আমার কাছে সত্য লাগছে, বিবৃতিটা সত্য লাগছে। ঠিক আছে, তো এবার কারণটা দেখি। মালিক চায় বেশি মুনাফা, কর্মচারী চায় বেশি বেতন, ক্রেতা চায় কম মূল্যে ভালো পণ্য সামগ্রী, আর ব্যবস্থাপনা এই সমস্ত গোষ্ঠীদের মধ্যে সমন্বয় সাধন করে কারবারের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়। এইখানটাই গন্ডগোল করে দিয়েছে। পুরো লাইনটা এই কারণটা ঠিকই লাগছিল, মানে এখানে দেখ মানে কারণটা যে এই কারণ যে কথাটা বলেছে না, এই স্টেটমেন্টটা মানে মানে এই যে কারণটা দিয়েছেন, এই যে এই সেন্টেন্সটা আমার কাছে সত্যিই লাগছিল, কিন্তু লাস্টে এই যে ব্যর্থ বলে দিয়ে ভুল করে দিল, ব্যর্থ বলে দিয়ে ভুল করে দিল। তাহলে বিবৃতি সত্য, কারণটা হবে মিথ্যা। ১১১ নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে সঠিক ব্যবস্থাপনার উপর প্রতিষ্ঠানের সুনাম নির্ভর করে, আর প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা ব্যবস্থাপনা সামাজিক উদ্দেশ্য। কিছুক্ষণ আগে পড়ালাম ব্যবস্থাপনার উদ্দেশ্য, সুনাম, সুনাম, সুনাম কি? সুনাম হচ্ছে ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ছিল। তার মানে বুঝতে পারলি কি বিবৃতিটা ভুল। এবার কারণটা দেখি কি বলছে। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেলে জনগণের মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি হয়, যার ফলে প্রতিষ্ঠানের বিক্রি বেড়ে যায়। হ্যাঁ, কারণটা তো সত্য, কারণে কোনো ভুল নেই। কারণে সত্য, কারণ সত্য, বিবৃতি মিথ্যা। তাহলে কি হবে? ডি। বলছে ১১২টা বলছে ব্যবস্থাপনা সংক্রান্ত এমন অনেক নীতি আছে যেগুলি সমস্ত প্রতিষ্ঠানে সমানভাবে প্রযোজ্য হয় না। ঠিক আছে, তাই ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানের সার্বজনীন প্রয়োগ দেখতে পাওয়া যায় না। ঠিক আছে,
তো এটা ওরা বলতে চেয়েছে। ওরা বলেছে যে স্টেটমেন্টে যে ব্যবস্থাপনার মধ্যে অনেক নীতি আছে যেগুলি সব প্রতিষ্ঠানে সমানভাবে প্রযোজ্য হয় না। তাই ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানের সার্বজনীন প্রয়োগ দেখতে পাওয়া যায় না। তো এই লাইনের সঙ্গে বিবৃতির কোনো মিল পাচ্ছে না। বিবৃতিটা ঠিক লাগলো না। এই বিবৃতিটা ঠিক লাগলো না। কারণটা দেখি। প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঝুঁকি দেখা যায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। ঠিক আছে তো? এইসব ঝুঁকির মোকাবিলার প্রয়োজন ব্যবস্থাপনার মাধ্যমে সবসময় এই সমস্ত ঝুঁকির মোকাবিলা করা সম্ভব হয় না। বিভিন্ন প্রতিষ্ঠানে রিস্ক থাকে। ঠিক আছে? এবার ওই সিচুয়েশনের দিক থেকে দেখতে গেলে এইসব ঝুঁকির মোকাবিলা করার জন্য এই সমস্ত ঝুঁকির মোকাবিলা করার জন্য প্রয়োজন কি ব্যবস্থাপনার মাধ্যমে সবসময় এই সমস্ত ঝুঁকির মোকাবিলা করা সম্ভব হয় না। তো কারণটাও আমার ঠিক লাগছে না। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? বি, বিবৃতি আর কারণ দুটোই মিথ্যা। ১১৩ বড় বড় প্রতিষ্ঠানে পরিচালক মণ্ডলী, সভাপতি, মুখ্য কার্যনির্বাহক, ব্যবস্থাপক, পরিচালক প্রতিটি শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের নিয়ে শীর্ষ স্তর বা উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়। তার মানে শীর্ষ স্তরের মধ্যে কারা কারা ছিল? বলেছিলাম না পরিচালক মণ্ডলী, সভাপতি, মুখ্য কার্যনির্বাহী এগুলো সব ছিল। তাহলে বিবৃতি সত্য। কারণ প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব মানে বড় বড় প্রতিষ্ঠানের পুরোপুরি ব্যবস্থাপনার দায়িত্ব কারা থাকে? শীর্ষ স্তরের ব্যবস্থাপক থাকে। তার মানে এ হবে বিবৃতি ও কারণ দুটোই সত্য। ১১৪ নম্বর প্রশ্নে বিবৃতি কি বলছে? পরিকল্পনা অনুসারে কিংবা নির্দেশ অনুযায়ী অথবা প্রতিষ্ঠান কর্মীদের ভিত্তিতে কাজ হচ্ছে কিনা তা যাচাই করা হলো সংযোজনের কাজ। তো দেখ এখানে সংযোজনের কাজ কি বলেছে? বলছে পরিকল্পনা অনুসারে কিংবা নির্দেশ অনুযায়ী যে প্রতিষ্ঠান কর্মনীতির ভিত্তিতে কার্য সম্পাদন হচ্ছে কিনা ঠিক আছে তা যাচাই করা হলো সংযোজনের কাজ না। এটা কিন্তু সংযোজনের কাজ নয়। সংযোজনের কাজ এটা নয়। ওরা বলেছে যেটা পরিকল্পনা অনুসারে। ভালো করে দেখ পরিকল্পনা অনুসারে কিংবা নির্দেশ অনুযায়ী অথবা প্রতিষ্ঠান কর্মীদের ভিত্তিতে কার্য সম্পাদন হচ্ছে কিনা সেটা যাচাই করা হচ্ছে সংযোজনের কাজ না। এটা ভুল কথা। এটা সংযোজনের কাজ নয়। দেখ সংযোজনের কাজ কি ছিল একদম লাস্টে। এই যে এটা নিয়ন্ত্রণের কাজ মানে পরিকল্পনা অনুসারে নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠান কর্মীদের ভিত্তিতে কার্য সময় হচ্ছে কিনা তা যাচাই করা হলো নিয়ন্ত্রণ। এটা হেনরি ফেয়ার বলেছে। এই যে এখানে ছিল না কোথায় গেল? এই দেখ এখানে পরিকল্পনা অনুসারে কিংবা নির্দেশ অনুযায়ী অথবা প্রতিষ্ঠান কর্মীদের ভিত্তিতে কার্য তা যাচাই করা হলো সংযোজনের কাজ না। এটা নিয়ন্ত্রণ। এটা নিয়ন্ত্রণ সংযোজন এটা নিয়ন্ত্রণ। ঠিক আছে? তার মানে এখানে বিবৃতিটা ভুল হয়ে গেল। এবার ভুল ত্রুটি আবিষ্কার করে ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে তা ব্যবস্থা করার সংযোজনের উদ্দেশ্য এটা কাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্য আছে। তাহলে দুটোই ভুল। অ্যাকচুয়ালি কোশ্চেনটা ঠিকই লাগছিল এখানে সংযোজনের জায়গায় নিয়ন্ত্রণ হবে। ১৭০ হবে বি। এবার সত্য বা মিথ্যা বক্তব্যের সঠিক বিকল্পটি কথাই করতে বলেছে। তাহলে কোন কোনগুলো সত্য কোন কোনগুলো মিথ্যা? গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি? গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে ওঠার কারণটা কি? দেখ বলছে গ্রামীণ সমাজ গড়ে ওঠার কারণ মানুষ শিল্প গড়ে তোলার ইচ্ছা। মানুষের শিল্প গড়ে তোলার জন্যই কি গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল? না এটা তো হতে পারে না। শিল্প গড়ে তোলার জন্য গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল না। এটা ঠিক নয়। এটা ভুল। দুয়েরটা যাযাবর ব্যক্তি পরিত্যাগ করে নির্দেশনা বসবাস করাই ছিল এর প্রচেষ্টা। এটা হতে পারে। গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি? যাযাবর ব্যক্তি পরিত্যাগ করে আগে এদিক ওদিক ঘুরে বেড়াতো। করে নির্দিষ্ট সালে বসবাস করার প্রচেষ্টা। এটা যে গ্রামীণ সমাজ ব্যবস্থা এটা ঠিক আছে। এটা হতে পারে। নির্দিষ্ট সালে চাষাবাস করা এটা কি গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে ওঠার কারণ? না এটাও হতে পারে না। ঠিক আছে তো?
তারপর পশু পাখি শিকার করার অনীহা। গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল যে আর পশু পাখি শিকার করতে আমাদের ইচ্ছা নেই, ঠিক আছে? এটা হতে পারে। ২ আর ৪ এরটা ঠিক লাগছে। হ্যাঁ, তাই লাগছে এটা। ২ এরটা তো ঠিক লাগছে। গ্রামীণ সমাজ ব্যবস্থা কি হয়েছে? আগেকার দিনে হ্যাঁ? কি বলছিস? এটা এটা কি হতে পারে? গ্রামীণ সমাজ ব্যবস্থা কেন গড়ে উঠেছে? ১ম দিকে মানুষ কি করত? এদিক ওদিক ঘুরে যাযাবর ছিল, ঠিক আছে তো? এদিক ওদিক ঘুরে ফলমূল সংগ্রহ করত, ঠিক আছে? তারপর আস্তে আস্তে মানুষ ওটাকে চেঞ্জ করার চেষ্টা করল, ঠিক আছে তো? যাযাবর বৃত্তি পরিত্যাগ করে নির্দিষ্ট স্থানে মানুষ বসবাস করার চেষ্টা করল, ঠিক আছে? এটা ঠিক আছে। এইবার এটা তো ঠিক আছে, এটা ঠিক লাগছে। তারপর তারপর দেখ গ্রামীণ সমাজ ব্যবস্থা মানে কি? আগে কি হতো? মানুষ এখানে ওখানে ঘুরে সব কাজকর্ম করত, ফলমূল জোগাড় করত। আর গ্রামীণ সমাজ ব্যবস্থা যখন গড়ে উঠলো, সে তো একটা নির্দিষ্ট স্থানেই চাষাবাস করা শুরু করলো, তাই না? এটা ঠিক হলো। এইটা ঠিক হতে পারে। এটাই ভুল করে কাটা দিচ্ছি, এটা হবে না। কোশ্চেনটা এটা ঠিক হতো। আর পশু-পাখি শিকার করার অনীহা। ঠিক আছে তো? তো দেখ এখানটায় কি ছিল? একদম ১ম লাইন একদম ফার্স্ট পেজে ছিল। এই যে আদিম যুগে মানুষ দল বেঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। বনের পশু-পাখি শিকার করে বা ফলমূল সংগ্রহে জীবিকা নির্বাহ করত। এ ধরনের দলীয় অপরাধী সমাজে বৃদ্ধ ব্যক্তিরা দলের কাজকর্ম পরিচালনা করতেন, প্রয়োজন মতো নিয়মকানুন প্রণয়ন করতেন। এখান থেকে অবশ্য সেটা হচ্ছে আদিম যুগে ছিল। পরবর্তীকালে মানুষ যখন চাষবাস করতে শুরু করলো, তখন কি করলো? যাযাবর বৃত্তি পরিত্যাগ করে একটা নির্দিষ্ট স্থানে বসবাস করতে শুরু করলো। যেটা এখানে বলেছে। যাযাবর বৃত্তি পরিত্যাগ করে নির্দিষ্ট স্থানে বসবাস করা শুরু করলো। এটা কোথায়? গ্রামীণ সমাজ ব্যবস্থায়। এবং সেই সময় থেকে আস্তে তৈরি হলো গ্রামীণ সমাজ ব্যবস্থা। আর গ্রামীণ সমাজ পরিচালনার জন্য নিয়ম-কানুন ও নানা প্রকার পদ্ধতি প্রণয়ন করা হলো। ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে? তার মানে এটা হবে। আর নির্দিষ্ট স্থানে চাষাবাস করা শুরু করলো। তাহলে এটাও ঠিক হচ্ছে না। মানে দুটো কারেক্ট অ্যান্সার লাগছে। ২ আর ৩ টাই কারেক্ট লাগছে। ১ আর ৪ টা ভুল লাগছে। ঠিক আছে? এটা সি হবে অ্যান্সারটা। অ্যান্সার হবে সি। ১১৫ এর অ্যান্সারটা হবে সি। প্রতিষ্ঠানকে জীবদের সঙ্গে তুলনা করা হলে ব্যবস্থাপনা কি বলে? এবার তো বললাম ব্যবস্থাপনাকে আমাদের দেহের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়? মস্তিষ্ক। এটা ঠিক। তারপর বলছে ব্যবস্থাপনাকে আমাদের দেহের ওই চোখের সঙ্গে প্রতিষ্ঠানের চোখ হতে পারে? বলেছে প্রতিষ্ঠানকে এই জীবদের সঙ্গে তুলনা করা হয়। প্রতিষ্ঠান মানে একটা কোম্পানি যদি একটা মানুষ হয়, তাহলে ব্যবস্থাপনা কি ওই মানুষটার মাথা। তো বলছে ব্যবস্থাপনা কি ওই মানুষটার চোখ হতে পারে? না। প্রাণ হতে পারে? না। দেহ হতে পারে? না। তাহলে কারেক্ট আনসার কোনটা? মস্তিষ্ক। তার মানে একেকটা সত্য আর বাকি ৩ টে ভুল। দেখ কোনটা হচ্ছে? এ। ১১৭ টা। ব্যবস্থাপনা কি ধরনের প্রক্রিয়া? আগেই বলেছি ব্যবস্থাপনা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, সার্বজনীন প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া। তার মানে ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া হতে পারে। ব্যবস্থাপনা সার্বজনীন প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। ৩ টেই তো ঠিক। ঠিক নয় কোনটা? ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? সি হবে। সি। কারেক্ট অ্যান্সার হবে সি। ১১৮ নম্বর কোয়েশ্চেন টা কি বলেছে দেখো? বলছে ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কি? কিছুক্ষণ আগে বললাম। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কি? উৎপাদিত শক্তি বৃদ্ধি করা। একদম ঠিক। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। সুনাম বৃদ্ধি করা। ঠিক আছে? এটাও ঠিক। এই দুটো ঠিক লাগছে। তার মানে ১ আর ৪ ঠিক লাগছে দেখ। তাহলে সিটটা হচ্ছে দেখ ১ আর ৪ ঠিক। ঠিক আছে তো? প্রতিষ্ঠানের নেতৃত্ব সৃষ্টি করা এটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নয়। তারপর বিভিন্ন স্বার্থের মধ্যে সমন্বয় এটাও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নয়। কারেক্ট অ্যান্সার হবে তোর সি।
119 ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্য কোনটা? এখানে অপশন গুলো লেখা নেই এ আর সি, দেখ তো ওখানে বি কি লেখা ছিল, বিটা বলতো বইতে 119 বির অপশন গুলো কি কি লেখা ছিল? এক আর দুই সত্য, তিন আর চার মিথ্যা। তিনেরটা সত্য আর এক দুই চার মিথ্যা। 119 ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্য কি ছিল? তো ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্যটা কি হবে? এর মধ্যে কোনটা ব্যবস্থাপনার সামাজিক উদ্দেশ্য? প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করে কার্যের লক্ষ্য পূরণ করা, এটা সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে না। কর্মীদের কাজকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, এটাও সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে না। কম মূল্যে ভালো দ্রব্য সরবরাহ করা করে সমাজের সার্বিক উন্নয়ন করা, এটা সামাজিক উদ্দেশ্য। তার মানে তিনেরটা সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে, বাকি একটাও সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 119 হবে ডি। ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে প্রতিপন্ন করার পক্ষে, ঠিক আছে, ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে যে প্রতিপন্ন করা হয় এর পক্ষে অন্যতম যুক্তিটা কি? দেখতে হবে ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে প্রতিপন্ন করার পক্ষে অন্যতম যুক্তিটা কি? সার্বজনীন ব্যবহার, ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ, বিচার কৌশল, ঠিক আছে, আর বৈধতা, পূর্বানুমান যোগ্যতা, ঠিক আছে। এখানে বলেছে ব্যবস্থাপনাকে যে বিজ্ঞান বলা হয় তার পেছনে যুক্তিগুলো বল। বলছে ব্যবস্থাপনাকে যে বিজ্ঞান বলা হয় কারণ সার্বজনীন ব্যবহার করা হয়, এটা বলা যেতে পারে, ঠিক আছে, এটা বলা যেতে পারে। তাহলে কোনটা হতে পারে এখানে অ্যান্সার? আচ্ছা, এক একটা বলা যেতে পারে। দুই বলেছে কি ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ, বিচার কৌশল, আর একটা পয়েন্টে বৈধতা ও পূর্বানুমান যোগ্যতা। বৈধতা ও পূর্বানুমান যোগ্যতা এটা বলা যেতে পারে ব্যবস্থাপনা বিজ্ঞান। তাহলে একবার পড়ে নি ব্যবস্থাপনাকে কেন বিজ্ঞান বলা হয়। এই দেখ, ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলার যুক্তিটা কি? বৈধতা ও পূর্বানুমান যোগ্যতা, এটা একটা পয়েন্ট। ব্যবস্থাপনাকে বিজ্ঞান কেন বলা হয় মানে যুক্তিটা কি, এটা হতে পারে বৈধতা ও পূর্ণ যোগ্যতা, এটাই বললাম, ঠিক আছে। সার্বজনীন ব্যবহার যেটা বললাম, দেখেছিস তো? তার মানে দেখ, যে সার্বজনীন ব্যবহার এই পয়েন্টটা হতে পারে। আর কি হতে পারে? বৈধতা প্রমাণযোগ্য, তার মানে কোনটা হতে পারে, কোন অ্যান্সারটা হতে পারে? এক আর চার সত্য, মানে সি। এবার ব্যবস্থাপনাকে কলা বলা হয়, ব্যবস্থাপনাকে কলা বলা হয়, এর পেছনে যুক্তিটা কোনটা? 121 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। ব্যবস্থাপনাকে কলা হিসেবে প্রতিপন্ন যুক্তি অভিজ্ঞতা ভিত্তিক মূল সূত্র না, ব্যবস্থাপনা সংগঠিত জ্ঞান মানে না, এগুলো সব বিজ্ঞান বলা হয়, বিজ্ঞানের যুক্তি এগুলো। ঝুঁকির মোকাবেলা করে, ঠিক আছে, এটা হতে পারে। আর বিচার কৌশল, তার মানে ব্যবস্থাপনা কলা হিসেবে প্রতিপন্ন করার যুক্তিটা কি? এই দুটো পয়েন্টে ঠিক লাগছে, ঠিক আছে। তাহলে তিন আর চার সত্য, তার মানে ডি হবে। তাহলে দেখ ব্যবস্থাপনা কেন কলা বলা হয় দেখে নে। এবার তো বললাম ঝুঁকির মোকাবিলার পয়েন্টটা বললাম, দেখ ঝুঁকির মোকাবিলা বললাম আর একটা বিচার কৌশল বললাম। বিচার কৌশল, এই দেখ বিচার কৌশল দুটো পাচ্ছি। শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের উল্লেখযোগ্য কাজ কি? আগেই বলেছিলাম শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের উল্লেখযোগ্য কাজ কি। এবার ছিল না শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের কাজগুলো, সব কটা পয়েন্ট তো ধরতে হবে। পড়লেই তাহলে তুই কারেক্ট অ্যান্সারটা বেরিয়ে আসবে এখানে 122 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। শীর্ষ স্তরের ব্যবস্থাপকদের কাজ কি? মূল উদ্দেশ্য নির্ধারণটা আগেই ছিল, এটা কাজ।
প্রতিষ্ঠানের যাবতীয় কাজে সমন্বয় সাধন করে, এটাও কাজ। এই দুটো কাজের মধ্যে পড়ে। ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু শীর্ষ স্তরের কাজ নয়। ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ। ১২৩ পরিকল্পনার বৈশিষ্ট্য কি? পরিকল্পনার বৈশিষ্ট্যটা কি হবে? পরিকল্পনার বৈশিষ্ট্য কি? পূর্বানুমান করা। অবশ্যই পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বিশেষীকরণ করা। ঠিক আছে তো? এটা কি পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? এটা তোকে দেখতে হবে। ১২৩ এরটা। বিশেষীকরণ করা পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ঠিক আছে তো? তারপর ব্যয় বাহুল্য করা মানে ব্যয়বাহুল্য দূর করা মানে খরচাটাকে ব্যয়বাহুল্যটা দূর করা। যে খরচাপাতি হয় সেগুলোকে কমানো। ঠিক আছে তো? এটাও পরিকল্পনার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে। আর শ্রমিকদের মনোবল বৃদ্ধি করে। এটাও পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে। তাহলে ১২৩ এর অ্যান্সারটা হবে ১, ৩, ৪ এর কারেক্ট অ্যান্সার হবে কোনটা? বি। ১২৪ সংগঠনের এবার সকলের বৈশিষ্ট্য দিচ্ছে। সংগঠনের বৈশিষ্ট্য কোনটা? ১২৪ এর কোশ্চেনের অ্যান্সারটা। ব্যবস্থাপনার কাজে দক্ষতা বৃদ্ধি করা এটা সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপর যন্ত্রপাতি ও শ্রমের উপযুক্ত ব্যবহার করা এটাও সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। বিশেষীকরণ করা সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তার মানে ১, ২, ৩ তিনটেই কারেক্ট অ্যান্সার লাগছে। এটা সি হবে অ্যান্সার। ১২৪ এর অ্যান্সারটা হবে সি। ১২৫ ব্যবস্থাপনায় নির্দেশ দানের বৈশিষ্ট্য কোনটা? নির্দেশ দানের বৈশিষ্ট্য কোনটা? নির্দেশ দান বলতে কোনটা? মানে ম্যানেজমেন্টে নির্দেশ দান মানে অর্ডার করছে। নির্দেশ দানের বৈশিষ্ট্য কোনটা? এর মধ্যে কোনটা নির্দেশ দানের বৈশিষ্ট্য হতে পারে? দেখ, কর্মীদের অনুপ্রেরণা দেওয়া এটা নির্দেশদানের মধ্যে পড়ে। কর্মীদের ভুল ভ্রান্তি সংশোধন করে নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। কাজের মান স্থির করা এটা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। একতা সৃষ্টি করা সংযোজনের মধ্যে পড়ে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে একেরটা। একেরটাই হচ্ছে ঠিক আর বাকি তিনটে ভুল। তাহলে কোনটা হতে পারে? এ। ১২৬ আর ৬টা ৭টা কোশ্চেন আছে। দুটি বিবৃতির মধ্যে সম্পর্কগত বিকল্পটি বাছাই করো। মানে বিবৃতি এখানে ওই যে বলতে হবে assertion reasoning এগুলো বলেছেন। মানে ১ম এ A আর B দুটো বিবৃতি বলেছে। এমনকি এক এক ১ম বিবৃতি ২য় বিবৃতির বিপরীতধর্মী? নাকি এরকম বলেছে যে বিবৃতি B হলো A বিবৃতির কারণ। এই বিবৃতি A যে স্টেটমেন্ট A যে দিয়েছে ওইটার রিজন কোনটা? B। বা এমনও হতে পারে স্টেটমেন্ট A রাইট, স্টেটমেন্ট B রং। বা এমন হতে পারে ওটা দুটোই একটা স্বাধীন বাক্য। এবার দেখতে হবে কোশ্চেনটা পড়ো। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শ্রমিকদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। ব্যবস্থাপনা যদি ভালো হয় তো শ্রমিকদের উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। তাই উপযুক্ত ব্যবস্থাপনার উপরই নির্ভর করে প্রতিষ্ঠান উৎপাদন শক্তির ক্ষমতা বৃদ্ধি হয়। এটা বিবৃতি এ বলেছে মানে স্টেটমেন্ট এ। বলছে ব্যবস্থাপনার মুখ্য উদ্দেশ্য হলো অন্যের মাধ্যমে কার্য সম্পাদন করা। এবার প্রতিষ্ঠানের উৎপাদিকা শক্তির ক্ষমতা বৃদ্ধি নয়। তো এখানে দুটো বিবৃতি বলেছে। তো এখানে যেটা অ্যান্সার আসছে যে ১ম যে বিবৃতি দিয়েছে, ১ম বিবৃতি আর ২য় বিবৃতি একজন আরেকজনের সঙ্গে কি করছে? কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট করছে মানে বিপরীতধর্মী। দুটো বিবৃতির মধ্যে কোনো মিল নেই। মানে এই বিবৃতির সঙ্গে ওই বিবৃতির কোনো মিল নেই। মানে এমন নয় যে যে এই যে বিবৃতি এর কারণ বিবৃতি বি এটা হচ্ছে না। মানে এ নম্বর স্টেটমেন্ট যেটা বলেছে তার রিজনটা কিন্তু হচ্ছে না যে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড বিবৃতি হচ্ছে না। আচ্ছা তারপরেরটা বলেছে বিবৃতি সত্য হলেও এটা সত্য হলো বিটা মিথ্যা না। এ সত্য, বি মিথ্যা নয়। আচ্ছা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা হচ্ছে? এটা হবে। বলছে ব্যবস্থাপনা হলো একটা বৃহৎ আকারের কর্ম প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের এক প্রয়োজনীয় হাতিয়ার। ঠিক আছে বিবৃতি। ব্যবস্থাপনা এক বিশেষ ধরনের কর্মকুশলতা। ঠিক আছে? যা অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতি। তাহলে এটার কি হতে পারে? এটা দুটোই, দুটো কি হচ্ছে জানিস না? দুটো স্বাধীন বাক্য। দুটো পৃথক মানে আলাদা ডিফারেন্ট সেন্টেন্স কিন্তু স্বাধীন। তাহলে কি হবে? তিনটা হবে। ১২৮ নম্বর কোশ্চেনটা কি বলেছে?
কর্মী নিয়োগ, কর্মীদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান, ঠিক আছে তো? আর প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করা, তারপর বলছে কর্মীদের উৎসাহ দেওয়া প্রভৃতি হচ্ছে ভালো একটা ব্যবস্থাপনার কাজ। বিবৃতিটা বোঝা গেল। নেক্সট বলেছে কর্মীরা খুশি হলে শিল্পে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যার ফলে উন্নত মানের দ্রব্য উৎপাদন সম্ভব হয়, ঠিক আছে তো? তার মানে স্টেটমেন্ট এ যেটা বলেছে, তো স্টেটমেন্ট এ কারণ স্টেটমেন্ট বি হচ্ছে কিনা দেখতে হবে। এখানে এখানে কর্মীদের নিয়োগ করব, কর্মীদের যোগ্যতা নিয়ে ওদের পারিশ্রমিক দেবো, ওদেরকে ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়ে ওদেরকে ডেভেলপমেন্ট করবো, প্রমোশন দেবো, কর্মীদের উৎসাহ দেবো, এগুলো ভালো ব্যবস্থাপনার কাজ। আর বলছে কর্মীরা যদি খুশি হয় তাহলে শিল্প শান্তি বজায় থাকবে, উন্নতমান দ্রব্য সম হবে, তাহলে ঠিকই লাগছে, এই দুটো ঠিকই লাগছে। তার মানে কি হচ্ছে, বিবৃতি এর কারণটা কিন্তু বিবৃতি বি হচ্ছে এখানে, বি হবে আনসার, 118টা বি হবে। 129 পরিকল্পনা প্রতিষ্ঠানে বলছে স্টেটমেন্ট এ বলছে পরিকল্পনা প্রতিষ্ঠানে কাজকর্ম সুনির্দিষ্ট নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার হাতিয়ার। পরিকল্পনা প্ল্যান তো করতেই হবে আগে থেকে, তোমার যে কি উদ্দেশ্য আছে সেটা আমাকে প্ল্যান করতে হবে। বলছে হাতিয়ার তার ওদের পথে পরিচালনা করতে সাহায্য করে। পরিকল্পনা প্রতিষ্ঠানের কাজকর্মকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে সাহায্য করে। আচ্ছা, নেক্সট কি বলেছিল, ওই তাই পরিকল্পনা প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার হাতিয়ার, ঠিক আছে, এটা বলেছিল। তার মানে এটা বিবৃতি বলেছিল। আর প্রথম বিবৃতি ঠিক আছে, পরিকল্পনা প্রতিষ্ঠানের কাজকর্মকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে সাহায্য করে, এটা ঠিক আছে। তারপরে বলছে তাই পরিকল্পনা প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার হাতিয়ার, এই বিবৃতি সত্য। এবার বলেছে ব্যবস্থাপকগণ অনেক সময়, স্টেটমেন্ট দিতে বলে ব্যবস্থাপকগণ অনেক সময় প্রতিষ্ঠানে যে ধরনের কর্মীর প্রয়োজন ঠিক সেই ধরনের যোগ্য সমান কর্মী নিয়োগ করতে পারে না। এর ফলে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। মানে ব্যবস্থাপকগণ অনেক সময় প্রতিষ্ঠানে যে ধরনের কর্মীর প্রয়োজন ঠিক সেই ধরনের ঠিক সেই ধরনের যোগ্য সম্পন্ন কর্মী নিয়োগ করতে পারেন। এর ফলে প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তাহলে এটা কি হচ্ছে, বিবৃতি তো সত্য, স্টেটমেন্ট এ সত্য, আর স্টেটমেন্ট বিটা ঠিক সত্য লাগছে না, এটা মিথ্যা। 130 প্রশাসন প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থাপনা উদ্দেশ্য নীতি কার্যে রূপায়িত করে, ঠিক আছে। তাহলে এটা দুটো বিবৃতিই কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, আলাদা আলাদা সেন্টেন্স, তাহলে এটা হবে লাস্টেরটা ডি। দুটো কোশ্চেন আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টেটমেন্ট এ বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মীদের দক্ষতা ও কাজের প্রতি আনুগত্য বোধ সম্পর্কে ওয়াকিবল থাকেন, যার ফলে কর্মীদের ডেভেলপমেন্ট মানে প্রমোশনের সুবিধা হয়। আচ্ছা, স্টেটমেন্ট বি বলেছে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী যথাযথভাবে উপযুক্ত করা হলে, ঠিক আছে, তাদের পদোন্নতি ঘটে। এটা এ হবে, কারণ স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি পরস্পর পরিপূরক। লাস্ট কোশ্চেন কি বলেছে, কর্মীদের ভুলভ্রান্তি সংশোধনের জন্য নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। কর্মীদের যে কোনো ভুল টুল হয় সেসব নিয়ন্ত্রণ প্রয়োজন, নিয়ন্ত্রণ কর্মীদের ভুলভ্রান্তি সংশোধন করে দেয়। আচ্ছা ঠিক আছে, এবার পরেরটা ওই নিয়ন্ত্রণ ভুলভ্রান্তি সংশোধনের মাধ্যমে কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। তাহলে এটা হবে বিবৃতি, স্টেটমেন্ট বি হলো স্টেটমেন্ট এর কারণ। ফার্স্ট ইউনিট কমপ্লিট।